নির্বাচনী পরিবেশ বাহ্যিক শান্ত এবং খুবই ভালো ছিল, কিন্তু এনসিপি জামাত চক্র ইন্টারনালি একটা ইঞ্জিনিয়ারিং ওরা করেছে, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল ছিল। আমরা যখন বুঝতে পেরেছি তখন এটা খুব লেট হয়ে গেছে। খুব ইন্টারনালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, যেটা কারো পক্ষেই বোঝা সম্ভব ছিল না, খুব সহজ ছিল না। কারণ এই প্রক্রিয়াটা শুরু হয়েছে নির্বাচন কমিশন থেকে, ওখান থেকে স্টার্ট করে আপ টু প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, এদের মাধ্যমেই চক্রান্তটা তারা করতে পেরেছে। সুতরাং পরিবেশটা বাইরে খুব ভালো ছিল, কিন্তু ইন্টারনাল যেটা ছিল এটা ভালো ছিল না। সেনাবাহিনীর উপস্থিতি আসলে খুবই ভালো ছিল, এবং উপস্থিতির প্রভাবটাও আমি মনে করি নির্বাচনে একটা অসামান্য প্রভাব রেখেছে। এবং আমি দেখেছি যে অন্যান্য সময়ের মতো সেনাবাহিনী রিপ্লাই করলে যে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, এবার সে আতঙ্কটা সৃষ্টি হয় নাই। মানুষ খুব সহজভাবে গ্রহণ করেছে, এবং সেনাবাহিনীও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তারা যেখানে প্রয়োজন সেখানে খুব দ্রুত গেছে এবং অবস্থাটা ট্যাকেল করেছে। তবে সেনাবাহিনীর উপস্থিতিটা ছিল দৃশ্যমান এবং খুবই ভালো ছিল। এটা সবারটা আসলে আমার কাছে দৃশ্যমান হয় নাই। দৃশ্যমান যাদেরটা হয়েছে সেটা সেনাবাহিনী এবং পুলিশ, এই দুটো আমার দৃশ্যমান হয়েছে। আমি মনে করি আমার কাছে দৃশ্যমান হয়নি। তো সুতরাং আমি বলবো এখানে ভূমিকা ছিল নীরব থাকলেও ভিতরে খুব একটা যে ওদের ভূমিকা যেটা ছিল এটা ছিল গ্রহণযোগ্য, দেখার মতো। আর পুলিশ কাজ করেছে, সেনাবাহিনী কিংবা র্যাব তাদেরকে আলাদা একটা শক্তি হিসেবে কাজ করছে, মানে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছে। এটা আমি নির্বাচন করেছি, এর আগেও করেছি, তো নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলতে 99.9% সুষ্ঠু। আর 1% যদি কেউ বলতে পারে, খারাপ বলতে পারে, যারা হেরেছে তারা তো বলবে এটা কারচুপি হয়েছে, সুষ্ঠু হয় না, এটসেট্রা বলবে। এটা আমাদের দেশের একটা প্রচলিত একটা অবস্থান ইদানিং, বিশেষ করে 1991-2001 পর থেকে এটা শুরু হয়েছে। কিন্তু এবারে পরিবেশটা ভালো ছিল এবং অগ্রহণযোগ্য করার মতো না, এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে অগ্রহণযোগ্য বলতে হবে। বিরোধী পক্ষ তো বিরোধিতা করার জন্য থাকে, এদের তো পজিটিভ কোনো কাজ নাই। যখনই ওরা নিজের স্বার্থের সঙ্গে মিলবে না, সংঘাত হবে, তখন তারা দেশের স্বার্থ বিবেচনা করবে না, তার বিরোধিতা করবেই। সুতরাং ওরা বলতেই পারে যে নির্বাচন ঠিক হয় নাই, কারচুপি হয়েছে, ওখানে এটা হয়েছে, ওখানে সেটা হয়েছে, নানা রকম একটা অভিযোগ তুলতে পারে। মানে এদের কাজটা অ্যাকচুয়ালি কার্যকর বিরোধী দল বলতে এটা বোঝায়, দেশপ্রেমিক বিরোধী দল বলতে বোঝায়। এটা এখনও আমাদের দেশে সত্যি অর্থে তৈরি হয়ে ওঠে নাই, প্র্যাকটিস নাই, গণতন্ত্রের চর্চা নাই। যদি সমালোচনাটা এরকম হয় গঠনমূলক, করতেই পারে, কিন্তু যে সমালোচনা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে এমন সমালোচনা ঠিক না। বিরোধী পক্ষ এখন যেটা বলছে এবং করতে চাইবে, এগুলোকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্রত্যাশার কথা তো জনগণ বলবে কী প্রত্যাশা, আমি সে অনুযায়ী কাজ করবো। জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রত্যাশা থাকে আমার এলাকার লোকের, দেশের লোকের, সংসদে আমি তাদের কথা বলবো, এটা তো আমার কাজ। এলাকার মানুষজন আমাকে অনেক আগে থেকে, ছোটোবেলা থেকে চেনে, আমাকেও চেনে, আমার পরিবারকেও চেনে। তারা এলাকায় আমার পরিবার মোটামুটি পরিচিত, এবং এলাকার জনগণও চেনে, আমাকেও চেনে, আমার ভালো মন্দ সবই এলাকার লোকজন জানে। সুতরাং তারা যেভাবে আমার ভোটটা দিয়েছে, আমি মনে করি তারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে ভোটটা দিয়েছে। তা আমি প্রথমেই আমার এলাকার জনগণ, মা বোন, নতুন জেনারেশন, যাকে জেনজি বলা হয়, জেনারেশন জেড জি, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ওনারা যে কষ্ট করে গেলেন ওখানে পোলিং সেন্টারে, এবং অনেক দেরি করে তারা মানে ভোট অধিকার প্রয়োগ করলেন, আমি যেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
হঠাৎ করেই আমাদের এই গণতান্ত্রিক পরিবেশটাকে আওয়ামী লীগ একটা ছুতোয় চলে আসলো ক্ষমতায়, এবং 3টা টার্ন আমাদেরকে ওরা ভোট দিতে দিল না। ইচ্ছা মতো কখনো দিনের ভোট রাতে, রাতে ভোট দিনে, আমির নির্বাচন বিভিন্নভাবে তাদের কবজা নিয়ে দেশটাকে নিয়ে গেল। তো মানুষজন এখান থেকে মুক্তি চাইছে এবং মুক্তি চায়। জনগণের উপস্থিতি প্রমাণ, সরব উপস্থিতি প্রমাণ করেছে যে তারা এই অবস্থাতে মুক্তি চায় এবং তারা গণতন্ত্র অধিকারটা ফেরত চায়। এটা হলো জনগণের যে মনোভাবটা আছে, এটা এখানে পরিষ্কার করেছে। তারা একটা মুক্তি পেয়েছে একটা জঞ্জাল থেকে। বহুদিন পরে তাদের অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারলো, এই জনগণের স্যাটিসফ্যাকশন। আমার চেয়েতে আমার যারা সমর্থক ছিল, যারা ভোট দিয়েছে, কাজ করেছে, তাদের অনুভূতিটা আমি দেখেছি। আমার অনুভূতিটা প্রকাশ করার মতো না, কারণ আবেগে আমি কাঁদতেও পারি না, আবেগের কথাই বলতেও পারি না। কিন্তু ওদের চোখে পানি আমি দেখেছি, আনন্দাস্ত দেখেছি, আবার বেদনা অনেক দেখেছি। আমি যখন বিগত নির্বাচন করতে, আমি যখন অনেক সময় সাকসেসফুল হতে পারি নাই, তোর চোখে কান্না দেখেছি আমি। আবার কালকে তারা আনন্দের বন্যায় ভাসছে, চোখে পানি ফেলছে, অনেকে দোয়া করেছে। আমার অন্তত অনেক লোক এখানে আজকে সারাদিনে আমি জানলাম নফল রোজা করেছে, কেউ দোয়া করেছে, কেউ মানত করেছে, কেউ। এগুলো একটা মানে আলাদা ইমোশনের ব্যাপার। ওগুলো যখন ফিল করি, তখন ওই সময় নিজের ভিতরটা একটু খারাপ লাগে যে এই এতগুলো লোকের ভালোবাসা, আমি এদের মূল্য আমি দিতে পারবো কি না। তখন নিজের একটু ভয় লাগে আর কি মতো। এইটার কারণটা আসলে আমি তো অনেক নির্বাচন করেছি, এরকম আমি দেখিনি কখনো। কারণ আমার প্রতিপক্ষ আমাকে ভিন্নভাবে, যা কখনো এ এলাকার কিংবা দেশের লোক দেখে নাই, শোনে নাই, জানে নাই, এই সমস্ত অপবাদগুলো দিয়ে আমাকে ভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছে। এটাই দেশের লোকজন নিতে পারে নাই, সহজভাবে নিতে পারে নাই। তো এই জন্য জনগণ একটু টেনশনে ছিল যে ওই লোকটার কথা জনগণ বিশ্বাস করেছে কিনা। অপতথ্য, অন্যায় একটা দোষারোপ করা, এগুলাই জনগণ নিতে পারে নাই। তো এই জন্য তার ভাবছিল এটা রেজাল্ট কী হবে, জনগণ কি মিথ্যাবাদী গ্রহণ করলো নাকি সত্যিটা জবাব দেবে তারা কোনটা, মানে কোনটা। তো এখন আমার যেটা বিশ্বাস, জনগণ তার মিথ্যা কথা জবাব দিয়ে দিয়েছে। কিন্তু আমি আগেই বলেছি যে ও আমার সন্তানদের চেয়ে অনেক ছোট। আমার যে সবচেয়ে ছোটো যে ছেলে আছে, তার চেয়ে 2-1 বছরের বড় এই ছেলেটা। তো ওদেরকে আমরা আদর করতে পারি, ওরা আমার আদরের বিষয়। কিন্তু এই ছেলেটাই যখন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তখন কি খারাপ লাগে না? সেটি আমার খারাপ লেগেছে যে সে তার বাবার বয়সী কিংবা তার চাচার বয়সী কিংবা তার দাদার বয়সী এমন একজন লোক সম্বন্ধে মিথ্যা কথা বলতেছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মুসলমানের লেবাস নিয়ে অনর্গল মিথ্যা কথা বলতেছে, অনর্গল। তো এটি খারাপ লেগেছে আমার কাছে। তো আমি বলবো যে তোমাদের বয়স কম, পৃথিবীর অনেক কিছু দেখো নাই, অনেক কিছু জানো না। এই বয়সে ধরাকে সরা জ্ঞান করা যায়, কিন্তু আসলে বিষয়টা তা না। ধরা সবসময় সরা নয়, এটা ওদের বুঝতে হবে। বাস্তবতা নিরিখে ওদের পথ চলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। সবচেয়ে একটা কথাই বলি এখানে সর্বশেষ, এটা হলো শেখ সাদির একটা বড় কবিতার একটা অংশ, আদব কায়দানের সম্পর্কে। এটা হলো বে আদব বেনসিব বা আদব বানসিব। যে বেআদব হবে তার নসিব খারাপ হবে, কপাল খারাপ হবে। যার আদব কায়দা থাকবে তার তকদির ভালো থাকবে। ওদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। আমার কাছে ক্ষমা চাইবে কেন? আমি তো কোনো সন্তান বাপকে আমার কাছে ক্ষমা চায় না, আদর চায়। আমি তাকে আদর করবো।